আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায় ভোগ সঞ্চয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সঞ্চয়ের বেশ কিছু বলতে সঞ্চয়ের পুরোটা শেষ করে দিব, কারণ হচ্ছে মানে অধ্যায় শেষ করব না, সঞ্চয় শেষ করব। সঞ্চয়ের সাথে সামঞ্জস্য রেখে কিছু আরও বিষয় রয়েছে, কিছু প্রমাণ রয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, কিন্তু আমরা ততক্ষণ অবধি যেতে পারবো না সেখানে যতক্ষণ পর্যন্ত সঞ্চয় আমরা পড়ছি না। আর আমি একটা কথা বলে নেই, এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্ব সহকারে অধ্যায়টা পড়বা। অধ্যায়ে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়বা এবং এই অধ্যায় থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলো যদি তোমরা মানে নিজেরা পড়ে আনসার করার চেষ্টা করো, এটা তোমাদের জন্য বেটার হবে। আর হচ্ছে জ্যামিতির লেকচার আমরা নিয়ে আসতেছি, অর্থাৎ মৌলিক গণিতের জ্যামিতির যে অধ্যায়টা রয়েছে সম্ভবত 6 5, যাই হোক যে অধ্যায় হোক, আমার অধ্যায় কত নম্বর অধ্যায়টা মনে নাই, তো ওটার লেকচার নিয়ে আসতেছি। আর তোমাদের পরীক্ষার সামনে তোমাদের রেসপন্স খুবই কম, ভিডিওর ভিউ দেখে সেটা আমি বুঝতে পারতেছি। যাই হোক, কথা না বলি, তাহলে সঞ্চয় আমরা ভোগ পড়েছি। ভোগ মানে কি, যেটা আমরা ভোগ করি নিজেদের প্রয়োজনে। ভোগ করা মানে সেটা খরচ করে ফেলা, যাই হোক, আমরা ভোগ সম্পর্কে জেনেছি। সঞ্চয় কি? আচ্ছা, আমরা যে পরিমাণ আয় করি, আয় করার পরে আমরা আয়ের নির্দিষ্ট অংশ হচ্ছে ভোগ করি। ভোগ করার পর যে অংশটুকু আমাদের কাছে থাকে সেটা আমরা কি করি? সঞ্চয় করি। তো কারো আয় যদি 10,000 টাকা হয়, সে ধরো 8,000 টাকা ভোগ করে। কি করে? 8,000 টাকা সে এটা কি করে? ভোগ করে। 10,000 টাকা সে মোট আয় করে, 10,000 টাকার থেকে সে হলো 8,000 টাকা সে ভোগ করে, তাই না? তাহলে তার কাছে থাকবে আর বাকি 2,000 টাকা। এই 2,000 টাকা সে ভবিষ্যতের জন্য জমা করে রাখবে। তো ভবিষ্যতের জন্য জমা করে রাখাটাকে আমরা এখানে বলতে পারি সে কী করছে? সঞ্চয় করছে। সে কী করছে? সঞ্চয় করছে, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে সাধারণ অর্থে যে বর্তমান আয়ের যে অংশ ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে সঞ্চয় বলা হয়। আর তোমাদের পরীক্ষার আগে আমি মৌলিক সামষ্টিক অর্থনীতির অ্যাটলিস্ট 5টা অধ্যায় আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, এটুকু হয়তো আমি বলতে পারছি। আমি চেষ্টা করবো 5টা অধ্যায় অবধি যাওয়ার। এখন আমরা আছি 3 নম্বর অধ্যায়, তো আর 2টা অধ্যায় হয়তো আমি করাবো। আর জ্যামিতি অধ্যায় আমি মৌলিক গণিতের জ্যামিতি পুরোটা শেষ করে দিব। আর আমি অন্তরকরণ, কাম্যকরণ তোমাদের করিয়েছি, সেট করিয়েছি, সেটের পরে প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণও করিয়েছি। আর হচ্ছে চতুর্থ অধ্যায়টা হয়তো জানি না আমি শুরু করতে পারবো কিনা, কারণ সময় খুবই সংকীর্ণ। তোমরা এখন আমাকে যেভাবে মেসেজ করো, মেইল করো, এরকম যদি আগে করতে আমি আগে আরও সিরিয়াস হতাম। আমি দেখি যে ভিডিও আপলোড দিলে ভিউ নাই, দেখে না, তো আমি ধীরে ধীরে আমার নিজের মতো করে করি। কিন্তু এখন তোমরা যেভাবে প্রেশার ক্রিয়েট করছো আমাকে, এটা যদি আরও আগে থেকে করতে, তাহলে সবগুলো ভিডিও এতদিন তোমরা হয়তো পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সঞ্চয় বলো, এটুকু আমরা জানলাম। তাহলে সঞ্চয়কে কী দ্বারা প্রকাশ করা হয়? সঞ্চয়ের ইংলিশ হচ্ছে সেভিং। তাহলে বড় হাতের অক্ষর হচ্ছে এস দ্বারা সঞ্চয়কে প্রকাশ করা হয়। তাহলে এটাকে আমরা একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি যে সঞ্চয় ইকুয়াল টু, আমরা কি বলেছি? বর্তমান আয়ের যে অংশ থেকে ভবিষ্যতে জমা রাখা হয়। তাহলে সঞ্চয় কীভাবে থাকে? যে বর্তমান আয়, এটা আমার হচ্ছে আয় থেকে যদি আমি ভোগ বাদ দিই, যেমন আয় হচ্ছে আমার 10,000 থেকে যদি আমি 8,000 টাকা ভোগ করি, এই টাকা বাদ দিই, তাহলে তো আমি সঞ্চয় পাই, তাই না? তাহলে আয় থেকে যদি আমরা ভোগ বাদ দিই, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে আয়, সি মানে হচ্ছে আমি কত ভোগ করছি, আর এস মানে কি? আমার সঞ্চয়। তাহলে সঞ্চয় এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, ঠিক আছে? ওয়াই মাইনাস সি। এখন এরপরে আসি সঞ্চয় অপেক্ষক। আমরা ভোগ অপেক্ষক পড়েছি, আমরা এবার সঞ্চয়, আমরা যখন ব্যষ্টিক অর্থনীতি আমরা করেছিলাম, তো ব্যষ্টিক অর্থনীতিতে কিন্তু এই অপেক্ষকের সাথে আমরা আগে পরিচিত হয়েছি, যে সেভিং ফাংশন। যাই হোক, তো অপেক্ষক আমি বলেছি, অপেক্ষক যদি কারোর সাথে থাকে তখন দেখবা যে এই জিনিসটা কার উপরে নির্ভর করে। তাহলে সঞ্চয়টা কার উপরে নির্ভর করে? দেখো, কোনো কিছু ছাড়া, বইয়ের পড়া ছাড়াই আমরা জানি যে সঞ্চয় কার উপর নির্ভর করে? আয়ের উপরে অবশ্যই নির্ভর করে। কীভাবে? আমার যদি আয় যদি বেশি হয় তবেই আমার সঞ্চয় বেশি হবে। আমার যদি আয় না থাকে তাহলে আমি সঞ্চয় কোথা থেকে করব? তার মানে সঞ্চয় অপেক্ষক মানে সঞ্চয়টা কার উপরে নির্ভর করে? সঞ্চয়টা কার উপরে নির্ভর করে? আয়ের উপরে নির্ভর করে। আয়ের উপরে নির্ভর করে।
এটা হচ্ছে এর মূল কথা। এর সাথে তোমরা বই খুললে কিছু দেখতে পাবা যে 2-1 লাইন এক্সট্রা দিছে, কিন্তু এই লাইনটার উপরে ভিত্তি করে বাকি সব লাইন, যে সঞ্চয়টা আয়ের উপরে নির্ভর করে। তাহলে আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্কে কি? ধনাত্মক। আয়ের সাথে ধনাত্মক সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে? যে আয় বাড়লে সঞ্চয় বাড়ে এবং আয় কমলে আমাদের সঞ্চয় কী হয়? কমে যায়। এই জিনিসটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি যে সঞ্চয় এস ইকুয়াল টু, তাহলে সঞ্চয় এস ইকুয়াল টু এফ অফ ওয়াই। তার মানে ওয়াই দ্বারা কি বোঝায়? ওয়াই দ্বারা আয় বোঝায়। তাহলে সঞ্চয়টা আয়ের উপর নির্ভর করছে এবং আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্কটা হচ্ছে আমাদের ধনাত্মক। তাহলে সঞ্চয় অপেক্ষক কি? আমি একটু যদি তোমাদেরকে বই থেকে দেখাই, দেখো সঞ্চয়, এখানে আমাদের সঞ্চয় সম্পর্কে বলা হয়েছে। আমি যতটুকু বলেছি বই পড়লে তোমরা এটা দেখতে পারবা। নেক্সট সঞ্চয় অপেক্ষক, বইয়ের সাথে তোমরা মিলাই নাও, বইয়ের সাথে তোমরা মিলাই নাও, বইয়ের সাথে তোমরা মিলাই নাও, কারণ হচ্ছে বই তো অ্যাটলিস্ট তোমাদেরকে তো বই পড়তে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সঞ্চয় সম্পর্কে কী জানলাম? এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কী হয়? মোট আয় ইকুয়াল টু ভোগ প্লাস সঞ্চয়। আর আয় মোট আয় কি? আমি যতটুকু ভোগ করি আর যতটুকু সঞ্চয় করি এইটুকুই তো আমার মোট আয়। তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। এটা আমি এমনি বললাম, পরবর্তীতে আমাদের লাগবে, জাস্ট প্রাসঙ্গিক একটা কথা। আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ করেছিলাম, আমরা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ করেছিলাম। আমি এটা নিয়ে আলাদা লেকচার তৈরি করতে চেয়েছিলাম, যে স্বল্পকালীন ভোগ এবং দীর্ঘকালীন ভোগ, কিন্তু যেহেতু আমাদের সময় সংকীর্ণ, আমি শর্টে করে মানে কম সময়ের ভিতরে বেশি জিনিস বোঝানোর একটা চেষ্টা চালাচ্ছি। যাই হোক, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে স্বল্পকালীন স্বল্পকালীন ও, আর তোমাদের হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের আমার লেকচারটা কেমন উপকারে আসছে, তোমাদেরকে আদৌ কোনো উপকারে আসছে কি না। তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়, যেটা আমি বারবার বলি, অনেকবার বলি। যাই হোক, স্বল্পকালীন ও দীর্ঘকালীন সঞ্চয় ভোগ। আমরা স্বল্পকালীন ভোগ পড়েছি, দীর্ঘকালীন ভোগ পড়েছি। স্বল্পকালীন ভোগে আমরা কী দেখেছি নিশ্চয়ই সেটা আমরা আমাদের মনে আছে। তো স্বল্পকালীন ভোগে স্বয়ংভূত ভোগ থাকে আমাদের, তাই না? স্বয়ংভূত ভোগ থাকে, অর্থাৎ আমরা দেখেছি যে আয় না হলে আমাদের ভোগ থাকে। তো এখানে যে কথাটা বলবো, দেখো স্বল্পকালীন, প্রথমে আমরা স্বল্পকালীনটা দেখি, যে স্বল্পকালীন এটা হলো সঞ্চয়। তো এখানে লাইনটা আমরা কি লিখবো দেখো, তো এখানে লিখবো যে সঞ্চয় অপেক্ষকে স্বয়ংভূত অসঞ্চয় এবং প্ররোচিত সঞ্চয় উভয় থাকে। আমরা যখন স্বল্পকালীন ভোগ পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যে যেখানে স্বয়ংভূত এবং প্রয়োজিত দুই ভোগটাই থাকে, সেটা আমাদের ভোগের কথা বলছে, সঞ্চয় না। আমরা যখন স্বল্পকালীন ভোগ পড়েছিলাম তখন স্বল্পকালীন ভোগে আমরা পড়েছিলাম যে মানে যে ভোগে মানে স্বয়ংভূত ভোগ এবং প্রয়োজিত ভোগ দুইটাই থাকে। এখন স্বয়ংভূত ভোগ, প্রয়োজিত ভোগ, এটা আবার কি, যেটা আমরা আলোচনা করেছি, কিন্তু এখন যেহেতু আসছে আবার, স্বয়ংভূত ভোগ হচ্ছে আয় না থাকলে যেখানে ভোগ থাকে, এবং প্রয়োজিত ভোগ হচ্ছে আয় না থাকলে ভোগ থাকে না, যেটা তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই জানো। তো এখানে সঞ্চয়ের বেলায় দেখো আমি লিখেছি যে সঞ্চয় অপেক্ষা স্বয়ংভূত অসঞ্চয় এবং প্রয়োজিত সঞ্চয় উভয় থাকে। তো অনেকে বলবে স্বয়ংভূত আমরা যখন ভোগ করেছিলাম সেটা মানে হচ্ছে আয় না থাকলে মানুষ ভোগ করে, কিন্তু সঞ্চয়ের বেলায় তো আয় না থাকলে কি মানুষ সঞ্চয় করতে পারে না, এই জন্য এটাকে সঞ্চয় না বলে অসঞ্চয় বলা হয়েছে। সঞ্চয় মানে কি, তার মানে এটা মাইনাসের দিকে যাচ্ছে, এটা ঋণ হচ্ছে, এই জন্য এটাকে স্বয়ংভূত অসঞ্চয় বলা হয়েছে, এবং ভোগের ক্ষেত্রে স্বয়ংভূত সঞ্চয় বলা হয়েছে, এবং প্রয়োজিত সঞ্চয় উভয় থাকে। আমি কথাটা বুঝাতে পেরেছি। স্বল্পকালীন ভোগ, প্রথমে আমরা বলেছি সঞ্চয় বাদ দাও, আমরা যখন স্বল্পকালীন ভোগ করেছিলাম তখন বলেছিলাম যে স্বল্পকালীন যদি বলে তাহলে এটাতে স্বয়ংভূত থাকে এবং প্ররোচিত ভোগ থাকে। কি থাকে? স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগ থাকে। যখন আমরা স্বল্পকালীন সঞ্চয় পড়ছি তখনও এখানে স্বয়ংভূত এবং প্ররোচিত আছে, স্বয়ংভূত এবং প্ররোচিত রয়েছে, কিন্তু ভোগের বেলায় ছিল স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ। এখানে রয়েছে স্বয়ংভূত সঞ্চয় হওয়ার কথা, কিন্তু এখানে অসঞ্চয় রয়েছে। কারণ স্বয়ংভূত মানে কি, স্বয়ংভূত শব্দটার অর্থ দ্বারা আমরা জানি যে আয় না থাকলেও আমরা ভোগ করি, বা আয় না থাকলেও আমরা সেভিংস করি, এরকম টাইপের স্বয়ংভূত। তো যেহেতু আয় না থাকলে আমরা কোনো সঞ্চয় করতে পারবো না, সেহেতু এটাকে সঞ্চয় না বলে অসঞ্চয় বলা হচ্ছে। যে সঞ্চয় অপেক্ষক স্বয়ংভূত অসঞ্চয় এবং প্রয়োজিত সঞ্চয় উভয়টাই থাকে, তাকে আমরা স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক বলবো। ঠিক আছে, স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক বলবো।
আমি লেকচারগুলো এই জন্য সিরিয়াল ওয়াইজ দেখতে বলেছিলাম, কারণ হচ্ছে একটার সাথে আরেকটা দেখো এখানে আমরা ভোগের সাথে আপনার সঞ্চয়ের একটা রিলেশন চলে আসতেছে। যাই হোক, তাহলে স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষককে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো এটার সমীকরণ সঞ্চয় অপেক্ষকের, আমি সমীকরণটা এখানে জাস্ট লিখে দিচ্ছি। কথা হচ্ছে এই সমীকরণটা কিভাবে আসলো আমরা এটা নেক্সট লেকচারে হয়তো আলোচনা করব। আমরা এখন মনে রাখবো যে যদি স্বল্পকালীন সঞ্চয়ের কথা বলে তখন সমীকরণটা আমাদের -a + 1 - b × y। এখানে -a দ্বারা, এখানে -a দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্বয়ংভূত অসঞ্চয়, স্বয়ংভূত অসঞ্চয়, এবং 1 - b দ্বারা বোঝাচ্ছে প্রান্তিক সঞ্চয়, প্রান্তিক সঞ্চয় অপেক্ষক। ঠিক আছে, তার মানে -a দ্বারা এখানে স্বয়ংভূত অসঞ্চয় এবং 1 - b দ্বারা প্রান্তিক সঞ্চয় অপেক্ষক। বি মানে আমরা প্রান্তিক জানি এবং ওয়াই দ্বারা আমাদের হচ্ছে আয় বুঝি। এটুকু মনে রাখবো, সমীকরণটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা চিত্রের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করব। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট। দেখো যেহেতু এটা -a রয়েছে, মাইনাস রয়েছে, সেহেতু রেখাটা, এটা আমরা জানি যে এই ঘরটা আমাদের মাইনাসের ঘর, তাই না? -a রয়েছে, সুতরাং এটা নিচ থেকে, এটা হচ্ছে আমাদের শূন্য অক্ষ, এটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে, অর্থাৎ এই এস রেখাটা এখানে হবে -a, এখানে হবে কি -a। ঠিক আছে, এটা আমাদের স্বয়ংভূত অসঞ্চয় ইকুয়াল টু -a + 1 - b × y। ও এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের হচ্ছে আয়, এবং ও ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের স্বল্পকালীন সঞ্চয়। এখন আমাদের আসলো হচ্ছে দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষকটা কী হবে। দেখো দীর্ঘকালীন সঞ্চয়। আচ্ছা, দীর্ঘকালীন সঞ্চয়ের বেলাতে আমরা দেখি যে এটার সঙ্গে কীভাবে লেখা যায়। আমরা যখন দীর্ঘকালীন ভোগ পড়েছিলাম তখন দেখেছিলাম যে যে ভোগে হচ্ছে শুধু পরিচিত ভোগ থাকে, স্বয়ংভূত ভোগ থাকে না। তো সেমভাবে এখানেও যে সঞ্চয় অপেক্ষকে কোনো স্বয়ংভূত অসঞ্চয় থাকে না, এখানে স্বয়ংভূত অসঞ্চয় থাকে না। দেখো স্বল্পকালীনে স্বয়ংভূত অসঞ্চয় এবং প্ররোচিত সঞ্চয় দুইটাই থাকে, কিন্তু এখানে শুধু মানে যে সঞ্চয় অপেক্ষকে কোনো স্বয়ংভূত অসঞ্চয় থাকে না, সবটাই। তোমরা এই স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগের সাথে স্বল্পকালীন দীর্ঘকালীন সঞ্চয়টা একটু কম্পেয়ার করবা, তখন তোমাদের ভালো হবে বুঝতে। সবটাই প্ররোচিত সঞ্চয়, তাকে দীর্ঘকালীন সঞ্চয় বলে। যে এখানে হচ্ছে এখানে স্বয়ংভূত অসঞ্চয়, পরিচিত অসঞ্চয় দুইটাই ছিল, কিন্তু এখানে শুধু পরিচিত, অর্থাৎ দীর্ঘকালীনে শুধু পরিচিত থাকবে, স্বয়ংভূত সঞ্চয় তা থাকবে না দীর্ঘকালে। এই কথাটা আমি এখানে লিখেছি। তো এটার সমীকরণটা কি? এটার সমীকরণ হচ্ছে s = dy। s = কি? dy। d = আমাদের কি? d = হচ্ছে আমাদের প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এখানে b দ্বারা আমরা প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেখেছি, এখানে d দ্বারা দেখব যে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। ওয়াই দ্বারা আমরা জানি হচ্ছে আয়, এস দ্বারা আমাদের সঞ্চয়। ঠিক আছে, তো স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষকের সূত্রটা মনে রাখবো, যে এখনই মুখস্থ করে নিব আমরা, যে s = -a + 1 - by, এবং দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক s = dy। আমরা এখনই মুখস্থ করে নিব, আমরা এক্ষুনি মুখস্থ করে নেব বিষয়টা। আর স্বল্পকালীন এবং দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষকের মধ্যে যদি পার্থক্য বলে তোমরা একটু বই খুলে দেখে নিতে পারো, এটা তেমন কিছু না। আমরা নেক্সট লেকচার নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।